প্রিয় বন্ধুরা, প্রীতি, সালাম এবং শুভেচ্ছা নেবেন। যে কোনো স্বাধীন দেশে আইনের একটা মিনিমাম স্ট্যান্ডার্ড থাকে, কিন্তু সেটা যদি গণতান্ত্রিক রাষ্ট্রের স্বাভাবিক বৈশিষ্ট্য হারিয়ে একটি জঙ্গলি রাষ্ট্রে পরিণত হয়, তাহলে তার কি পরিণতি হতে পারে বা কি অবস্থা হতে পারে, সেটি মনে হয় এখনকার বাংলাদেশের আইনি ব্যবস্থা দেখলে যে কেউ অনুধাবন করতে পারবেন। কি হচ্ছে বাংলাদেশে? এই যে নোবেল লরিয়েট বিশ্ববিখ্যাত ডক্টর ইউনূসের সরকারের আমলে বাংলাদেশের আইনি ব্যবস্থার যে অবস্থা আমরা দেখছি, গত 53 বছরের বাংলাদেশে এরকম কোনো সিচুয়েশন আমরা দেখিনি। কি হচ্ছে এখন? চারিদিকে মিথ্যে মামলার হিড়িক পড়েছে। এই যে জুলাই আগস্টে কেউ যদি হাসপাতালে গিয়ে স্বাভাবিকভাবে মৃত্যুবরণ করে, তাকেও জুলাই আগস্টে শহীদ বানানো হচ্ছে। তাকে কেন্দ্র করে 300, 400, 500 জনের বিরুদ্ধে মিথ্যে মামলা দায়ের করা হচ্ছে। এবং এই মামলা দায়ের করার ফলে একদিকে এইসব মামলার 1 নম্বর আসামি যেমন শেখ হাসিনা, আরেকদিকে এই মামলায় অসংখ্য নাম ঢুকিয়ে তারা মামলা বাণিজ্য করছে। আমি আপনাদের একটা ছোট্ট ভিডিও দেখাই, এইরকম শত শত ঘটনা আছে। কুলসুমকে দর্শক আপনাদের সামনে আমি একটু কথা বলার চেষ্টা করব। আপনি কেন এই মামলাটি করেছিলেন? আমাকে দিয়ে এই মামলাটা, আমাকে ভয় দেখিয়ে এবং ব্ল্যাকমেল করে এই মামলাটা করানো হয়েছে। কে আপনাকে ভয় দেখিয়েছিল? রুহুল আমিন আর কে? শফিক, রুহুল আমিন এবং শফিক। আপনি কি মামলা করার সময় কি আপনি দেখতে পান নাই যে এই মামলাটি কি আমাকে লেখা? মামলা যখন আমাকে চাকরি করার কথা বলে আমার নিবন্ধন নিয়ে আসার পরে এই মামলায় মানে সবকিছু রেডি করার পরে আমাকে বলা হয়, তখন আমি জানতে পারি। পুলিশ আপনাকে কেন নিয়ে আসলো এখানে? কখন কেন নিয়ে আসলো? আমার পুলিশ, আমি মিথ্যা মামলা করছি, গণহত্যা মামলা যে করছি, মিথ্যা মামলা, এই জন্য আমাকে পুলিশ এখানে নিয়ে আসছে। আপনি কার কার বিরুদ্ধে অভিযোগ করছেন যে তারা আপনাকে মামলা করিয়েছে? রুহুল আমিন এবং শফিক। কিভাবে তারা আপনাকে এই মামলা করার ব্যাপারে উৎসাহ দিয়েছে? তারা আমাকে তারা আমাকে আমাকে চাকরির কথা বলে আনার পরে আমাকে বলে যে চাকরি করে কি করবা, এখানে তুমি সরকার থেকে 5 লাখ টাকা পাবা এবং প্রতি মাসে 20,000 করে ভাতা পাবা, তাহলে আর চাকরি টাকরি করে কি করবা, এখানে এই মামলার বাদী হয়ে যাও, এখানে একজন যেহেতু মারা গেছে, তো মারা তো গেছে, সমস্যা নেই, তুমি বাদী হও। আপনি কক্সবাজার কেন গিয়েছিলেন? কক্সবাজার আমাকে নিয়ে যাওয়া হয়েছিল। কে কে নিয়েছে আপনাকে? রুহুল আমিন এবং শফিক। কেন? ওনারা হয়তো বা জানতে পারছে যে এটা মিথ্যা মামলা, পুলিশ যাই না গেছে, এই জন্য আমাকে নিয়ে মাইরা ফেলানোর জন্য এখানে নিয়ে গেছে। সেখানে কি আর কি কি করেছে আপনার সাথে? সেখানে আমাকে আগের বার অনেক 3 দিন আটকায় রাখছে, আমার ফোন টোন নিয়ে 3 দিন আমাকে ঘরের মাঝে আটকায় রাখছে। এবার আমার সাথে আমার আপু 3 দিন আটকায় রাখার কারণে আমার আপু জানতে পারছে যে আমি আমার আপুকে বলছি, ওনারা আরো প্ল্যানিং করছিল যে আমারে 3-4 জন দিয়ে ধর্ষণ করায়, আমাকে গুম করে, মানে গুমের একটা 3-4 জন দিয়ে ধর্ষণ করায় আমাকে বিচে নিয়ে ফেলায় রাখবে, আমি বলবো যে মামলার আসামি ওনারা আমাকে এরকম করছে। কিন্তু আমি রাজি না হওয়ার কারণে আমি চলে আসছি বাড়িতে। রাজি হওয়ার না কারণে আমাকে আবার নিছে। এই জন্য আমার আপু ভয় পাইছে যে ওনারা যে কোনো সময় আমাকে মাইরা ফেলতে পারে। এই জন্য আমার মূল অভিযোগটা কার কার বিরুদ্ধে? শফিকুল এবং রুহুল আমিন। দর্শক, যে শফিকুল এবং রুহুল আমিন তাদেরকে কিন্তু পুলিশ হেফাজতে এনেছে। তো আমার সামনে রয়েছে, আমি সেই এই যে কারো নামে মামলা ঠুকে দিলেই তার কাছ থেকে একটা বড় অঙ্কের টাকা নেওয়া যায়, এটা তো গেল মিথ্যে মামলা। এদিকে যখন যাকে ইচ্ছে গ্রেপ্তার করছে, যখন যাকে ইচ্ছে মব দিয়ে গণপিটুনির শিকার করানো হচ্ছে, আর যাদের গ্রেপ্তার করা হচ্ছে তাদের আদালতে এনে আবার আরেক নাটক হচ্ছে। আদালতে অভিযুক্তের বা আসামির নিরাপত্তা দিতে রাষ্ট্র ব্যর্থ, সরকার ব্যর্থ, নিরাপত্তা বাহিনী সম্পূর্ণ ব্যর্থ। এই যে জাতীয় নেতারা যারা আমাদের মন্ত্রী ছিলেন, রাজনৈতিক নেতৃবৃন্দ, তাদের অধিকাংশই আদালতে আসলে হামলা শিকার হচ্ছে। এটা বাংলাদেশে তো কখনো হয়নি। খুব রেয়ার 2-1টা বিচ্ছিন্ন ঘটনা হতে পারে, কিন্তু আমাদের আইনি লড়াই চলেছে, অনেক মামলা দেওয়া হয়েছে, সেই মামলার মেরিট নিয়ে আলোচনা আছে, কিন্তু আসামি আসলে বিএনপির মির্জা ফখরুল বলেন, মির্জা আব্বাস বলেন, রিজভী ভাই বলেন, এরা তো মাঝে মধ্যেই গ্রেপ্তার হতেন, কিন্তু কারো উপরে আদালত প্রাঙ্গণে এইভাবে হামলা হয়েছে এরকম আমরা দেখিনি। কিন্তু এখন কি হয়েছে? এই যে একদম সম্প্রতি আমাদের আইনমন্ত্রী আনিসুল হক
নারায়ণগঞ্জে গিয়েছিলেন একটি মামলায় হাজিরা দিতে, সেখানে তার উপরে হামলা করেছে আইনজীবীরা। ডিসি সাহেবের সাথে তার সম্পর্ক ছিল এবং সম্পর্কের যে ওই ব্যাপকতা ছিল, ব্যাপকতার কারণে এই একটা নৃশংস ঘটনা ঘটেছে এবং যে হাফেজ নিহত হয়েছেন। এবং তার এই ঘটনার প্রেক্ষিতে সাধারণ মানুষ বা সন্ত্রাসীরা করলো একটা কথা ছিল, আইনজীবীরা নিজেরাই এখন সন্ত্রাসীর ভূমিকায় আহ, অবতীর্ণ হয়েছেন। কোন একটা দেশে এসেছি, মানে আমাদের মন্ত্রী দীপু মনি, হাসানুল হক ইনু বা যার কথাই বলেন, কে হামলার শিকার হয় নাই? এটা কোন অদ্ভুত দেশে আমরা বাস করছি? এর সাথে আছে ফরমায়েশি রায়, আপনি বিচার পাবেন না, আপনি জামিনযোগ্য মামলায় জামিন পাবেন না, আদালত জামিন দিলেও আপনি জেল থেকে বেরোতে পারবে না। সেখানেও একটা সিন্ডিকেট কাজ করছে। সেখানে হয় আপনাকে অনেক টাকা দিতে হবে, অথবা আপনাকে আবার জেলে রেখে দেওয়া হবে। জেল গেটেও হেনস্থার শিকার আমরা দেখেছি। এটা এটা কোন ধরনের আইনি ব্যবস্থা? এটা কোন ধরনের সমাজ? আমি শুরুতেই বলেছি যে ডক্টর ইউনূস বাংলাদেশকে একটি জঙ্গলি রাষ্ট্রে পরিণত করেছেন এবং আমরা সেটা দেখতে পাচ্ছি। এর সাথে আছে আবার রিমান্ড বাণিজ্য। যদি কাউকে আদালত থেকে রিমান্ডে পাঠানো হয়, তাহলে পুলিশের নতুন বাণিজ্য শুরু হয় এবং প্রতিদিন পুলিশকে টাকা দিতে হয়। এই যে সমস্ত আইন, আদালত, বিচার অঙ্গনকে প্রশ্নবিদ্ধ করা হচ্ছে, ধ্বংস করা হচ্ছে, এর মূলে রয়েছেন এই সময়ের সবচেয়ে বিতর্কিত উপদেষ্টা আসিফ নজরুল। তিনি, তার লোকজনই বলছেন, আমরা বলছি না, তার লোকজনই বলছেন যে তিনি ইতিমধ্যে 1000 কোটি টাকার বেশি অর্থ উপার্জন করেছেন এইসব বিভিন্ন অনিয়মের মাধ্যমে। এই যে আদালতে মামলা দেওয়া, জামিন দেওয়া, রিমান্ড থেকে টাকা নেওয়া, রিমান্ড থেকে পার ডে আপনার টাকা নেয়, এটা হাজার হাজার টাকা থেকে পার ডে 2 লাখ টাকা করে দিতে হয়, এরকম ঘটনাও আমার কাছে আছে, আমাকে বলা হয়েছে। তো এরকম একটা অবস্থায় আমরা ঠিক বুঝতে পারছি না যে বাংলাদেশ আসলে কোথায় যাচ্ছে। এবং বাংলাদেশের বিচার ব্যবস্থা যখন একদম ধ্বংসের দ্বার প্রান্তে, তখন কিছু মানুষের নীরবতা আমাকে খুব বিস্মিত করে। আপনারা জানেন যে আমাদের কিছু বুদ্ধিজীবী আছে যারা শেখ হাসিনার আমলে পান থেকে চুন খসলেই টেলিভিশনের পর্দা গরম করে ফেলতেন, জাতির বিবেক হিসেবে রণহুঙ্কার ছাড়তেন। সেই মানুষগুলো কিন্তু এখন একেবারে পোতায় গেছে। সঙ্গমুত্তর পোতায় যায় না পুরুষের যন্ত্রপাতি, ঠিক এইসব বুদ্ধিজীবীদের দেখে আমার কাছে ওই সঙ্গমুত্তর যন্ত্রপাতির কথা মনে পড়ে। সরি ফর মাই কম্পারিজন, কিন্তু আমি ভালো আর কোনো উপমা এদের জন্য খুঁজে পেলাম না, কোনো শব্দ নাই। আজকে সকালে উঠে ঘুম থেকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের একজন অধ্যাপকের একটা ফেসবুক স্ট্যাটাস চোখে পড়লো। খুব মিনমিনে গলায় একটা প্রতিবাদ করছেন, এই যে অভিনেতা সিদ্দিককে আক্রমণ করা হয়েছে, আবার কয়েকজন অভিনেত্রীর বিরুদ্ধে মামলা দেওয়া হয়েছে, এবং সেই স্ট্যাটাসে তিনি একটা লাইন লেখার পরে 2 বার শেখ হাসিনার বদনাম করেছেন, 74-এর বদনাম করেছেন। তো মানে এখনো তারা একটু সাহস করে শেখ হাসিনার নামটা একটু পাশে রেখে ইউনূসের সমালোচনা করতে পারেন না। আবার নতুন একটা বাহানা শুরু করছে, দেশটা দিয়ে দিচ্ছে, করিডোর হ্যাজ বিন গিভেন অলরেডি টু ইউএস অ্যান্ড জাতিসংঘের কাঁধে বন্দুক রেখা। আপনারা জানেন, আমরা বারবার বলছি, এবং এটা এখন এভিডেন্ট, ভিজিবল, এবং পররাষ্ট্র উপদেষ্টা নিজেই স্বীকার করেছেন যে তারা করিডোর দিতে নৈতিকভাবে সম্মত হয়েছে। এর মধ্যে ডাস্টবিন শফিক, বাঁচাও, ফালতু একটা প্রেস সচিব নাকি, সে বলছে না এরকম কোনো ডিসিশন হয়নি, আমরা কাউকে কোনো সম্মতি দেইনি। হু ইজ হি টু টেল দ্যাট? হি ইজ লাইং।
অমনি আমাদের সেই জাহাঙ্গীরনগরের সেই বুদ্ধিজীবী অধ্যাপক, শুধু যা উনি না, সবাই বলছে তাহলে মিথ্যে বলছে কে? পররাষ্ট্র উপদেষ্টা নাকি ডাস্টবিন শফিক? কেউ মিথ্যে বলছে না। সূর্য উঠেছে, সবাই দেখছে। কে বলল সূর্য উঠেছে, কে বলল সূর্য ওঠেনি, তাতে কিছু যায় আসে না। সো এটা হলো এইসব সকল বুদ্ধিজীবীদের হাতে একটু শব্দ তুলে দেওয়া এবং আম জনতাকে বিভ্রান্ত করার জন্য এই ডাস্টবিন শফিকদের বহুত পুরনো কৌশল। এসব বলে লাভ নেই, এসব মিথ্যে কথায় চিড়ে ভিজবে না। বাংলাদেশের পাইন মারার এই মারার সমস্ত প্রক্রিয়া শেষ, এখন শুধু মারা খাওয়াটা ধারাবাহিকভাবে আমাদের দেখে যেতে হবে। কিন্তু এই অবস্থায় তো একটা দেশ চলতে পারে না। এটা কি ধরনের একটা দেশ যেখানে আপনি বিচার চাইতে পারবেন না, আদালতে গেলে আপনার উপরে হামলা হবে, বিচারক স্বাধীনভাবে মতামত দেওয়া তো দূরের কথা, তিনি কোনো মতামতও আসলে দিতে পারেন না, জেলখানা থেকে জামিন পেলে বেরোতে পারবেন না। এই এই বাংলাদেশ কি জুলাই আগস্টের তথাকথিত সংস্কারের বাংলাদেশ? কোথায় নিয়ে গেছে এই ইউনূস এই বাংলাদেশকে? একটি দেশ, উদীয়মান অর্থনীতির দেশ, বিশ্বের কাছে বিস্ময়কর একটা দেশ, সেই দেশটাকে গলায় পা দিয়ে কিভাবে মানে একেবারে হত্যা চেষ্টা আমরা দেখতে পাচ্ছি, যে হত্যা করার চেষ্টা চলছে। এর বিরুদ্ধে আমাদের রুখে দাঁড়াতে হবে। যেভাবে আমরা বিভ্রান্ত হই আর যে যাই হই, জুলাই আগস্টে পথে নেমেছিলাম, আমার মনে হয় যে সামনে খুব তাড়াতাড়ি আমাদের আবার পথে নামতে হবে। ভাবুন, দেশটাকে চোখের সামনে এইভাবে ধ্বংস হতে দেখতে আপনার কেমন লাগছে? ভাবছেন যে এইসব ঘটনায় তো একটা রাজনৈতিক নেতৃত্ব প্রয়োজন। আমরা এই যে দেশের অধপতন দেখছি, কি হবে, কারা জনগণকে সংগঠিত করবে? আপনি নিজেকে তৈরি করুন, সময়ের প্রয়োজনেই রাজনৈতিক নেতৃত্ব আপনাদের সামনে চলে আসবে। প্রিয় বন্ধুরা, আজ এ পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, তার চেয়েও জরুরি হলো নিরাপদে থাকবেন। সবাইকে অনেক ধন্যবাদ।